তো আসেন আমরা এটা দিয়ে হচ্ছে শুরু করি। আমাদের এটা হোমওয়ার্ক দেওয়ার কথা ছিল, এটা যদি হোমওয়ার্ক না দিয়ে থাকি তাইলেও আসলে কোনো প্যারা নাই, এটা হচ্ছে আমরা এখন করে দিতেছি। আপনারা এইটার সাথে সাথে পরেরটা একটু করে ফেলাবেন, এইটার সাথে সাথে পরেরটা একটু করে ফেলাবেন। দেখেন সূত্র যেগুলো শিখাচ্ছিলাম, ত্রিকোণমিতির যে সূত্রগুলো শিখা ছিল আমাদের, সেই ত্রিকোণমিতির সূত্রগুলোই হচ্ছে আমরা এখানে ইউজ করব। লিমিট x টেন্ডস টু 0 1/x ইন্টু 1/sin x মাইনাস 1/tan x। আচ্ছা, আপনাদের এই একটা জিনিস মনে থাকার কথা, আমরা যখন একেবারে ছোটবেলায় ছিলাম টিচাররা আমাদের একটা কথা বলতো যে ত্রিকোণমিতির অঙ্ক পাইলে সাইন কজে কনভার্ট করে নিয়ে যাবো, সামহাও সাইন কজে কনভার্ট করে নিয়ে যাবো। দেখেন এখানে একটা ট্যান আছে, ট্যানটারে চাইলে আমি সাইন কজে কনভার্ট করতে পারি নাকি পারি না? ট্যান মানে কত? সাইন বাই কস। তো আমরা আসলে ওই কনভার্সনটা করে ফেলাই। দেখেন লিমিট x টেন্ডস টু 0, এইটা ঠিকঠাক মতো থাকলো। 1/x এটাও ঠিকঠাক মতো থাকলো। 1/sin x মাইনাস দিয়ে দেখেন তো ভাইয়া 1/tan x মানে আমি লিখতে পারি কিনা cos x ডিভাইডেড বাই sin x, কারণ 1/tan মানে কত? 1/tan মানে হচ্ছে cot, cot কে লেখা যাবে কিনা cos বাই sin, cot x কে cos x বাই sin x লিখতে পারবো? সুবিধা কি হইছে বলেন তো? sin x লসাগু যায়, সুবিধা হচ্ছে sin x লসাগু যায়। তাহলে আসেন লসাগু নিয়ে ফেলাই। sin x যদি আমি লসাগু নেই তাহলে দেখেন সব কিছু ঠিকঠাক থাকবে, সব কিছু ঠিকঠাক থাকবে, আপনাদের খালি এইটুকু চেঞ্জ হবে। সব কিছু ঠিকঠাক থাকবে, শুধুমাত্র এইটুকু চেঞ্জ হয়ে যাবে। জি, উপরে 1 মাইনাস cos 2x এর ফর্মুলা বসবে। ফর্মুলাটা কি মনে আছে আপনাদের? মনে না থাকলে এই যে দেখেন সাইডে একটু লিখে দিতেছি, 1 মাইনাস cos 2 থিটা, এটা মানে ছিল হচ্ছে 2 sin স্কয়ার থিটা। এটা ছিল ভাই আমাদের ফর্মুলা। 1 মাইনাস cos 2 থিটা, এটা মানে ছিল হচ্ছে 2 sin স্কয়ার থিটা। অ্যাঙ্গেলটা অর্ধেক হয়ে যায়, অ্যাঙ্গেল যাই থাকুক না কেন অ্যাঙ্গেলটা কি হয়ে যাবে? অর্ধেক। ঠিক আছে, অ্যাঙ্গেল অর্ধেক হয়ে যাবে। তাহলে আসেন ফর্মুলা বসাই। এই যে লিমিট x টেন্ডস টু 0 1/x, এইটুকু তো ঠিকঠাক মতো থাকলো। উপরে ভাইয়া দেখেন তো 1 মাইনাস cos 2x এর ফর্মুলা বসাইলে 2 sin স্কয়ার x বাই 2 লেখা যায় কিনা? লিখতে পারবো? 1 মাইনাস cos x আছে, অ্যাঙ্গেল হিসেবে কত আছে? অ্যাঙ্গেল হিসেবে x আছে না? x এর অর্ধেক করলে কত আসবে? x বাই 2। x এর অর্ধেক করলে হবে হচ্ছে x বাই 2। নিচেরটার চেহারা দেখেন তো ভাইয়া, নিচে আমরা চাইলে sin 2 থিটার ফর্মুলা বসাইতে পারি কিনা দেখেন তো, এইটুকু মনে আছে কিনা? sin 2 থিটা, sin 2 থিটা, এগুলো কিন্তু আমরা ত্রিকোণমিতিতে পড়ায় আসছিলাম। এর জন্যই ত্রিকোণমিতির পার্টটুকু ডিফারেন্সিয়েশনে আইসা, ইন্টিগ্রেশনে আইসা, মানে ক্যালকুলাসের পোর্শনে আইসা ত্রিকোণমিতির পার্টটুকু আপনার লাগবেই। ত্রিকোণমিতি যদি শেষ করে না থাকেন, ত্রিকোণমিতি আল্লাহর হস্তে যায় আজকেই বাসায় শেষ করবেন। ঠিক আছে, যেমনে পারেন আজকেই হচ্ছে শেষ করে ফেলাবেন। দেখেন এইটুকুর চেহারা, এইটুকুর চেহারা যদি আমি sin 2 থিটার সাথে মিলাই, তাহলে ফর্মুলা বসাইলে অ্যাঙ্গেল অর্ধেক হয়ে যাবে কিনা? ফর্মুলা বসাইলে অ্যাঙ্গেল কি হয়ে যাবে? অর্ধেক। তাহলে আসেন ফর্মুলা বসাই দিই, অ্যাঙ্গেল অর্ধেক করে ফেলাম। তাহলে 2 sin x বাই 2 ইন্টু কত লিখতে পারবো? cos x বাই 2। ঠিক আছে, এবার সেই আগের কথা, যে চলে যেতে চায় তাকে চলে যেতে দাও। দেখেন বোথ সাইড থেকে ক্যান্সেল হইতেছে কে? উপর নিচ থেকে কে কে ক্যান্সেল আউট হয়? 2 2 ক্যান্সেল আউট হয়। একটা সাইনও কিন্তু ভাইয়া ক্যান্সেল আউট হয়। সাইনকে যদি আমি ক্যান্সেল আউট করি তাহলে উপরে একটা sin x বাই 2 থাকবে, নিচে একটা cos x বাই 2 থাকবে, তাই না? উপর নিচের থেকে সাইন ক্যান্সেল আউট হয়ে গেল, তাহলে সাইন ক্যান্সেল আউট হইলে উপরে একটা sin x বাই 2 রয়ে গেছে, নিচে যে cos x বাই 2টা ছিল নিচের cos x বাই 2টাও রয়ে গেছে। কথা কি বুঝছি নাকি বুঝি নাই? 2 2 তো ক্যান্সেল আউট হইছে। আচ্ছা, এবার দেখেন তো ভাইয়া কি হয়? sin বাই cos, sin বাই cos মানে কি? tan। sin বাই cos মানে হচ্ছে tan। তাহলে আমি সাইডে লিখতেছি, আপনারা নিচে নিচেই লেখেন। লিমিট x টেন্ডস টু 0 1/x ইন্টু tan x, এমনে থাকে তো ভাইয়া। দেখেন তো এটার যদি আমি tan x বাই 2 ডিভাইডেড বাই x লিখি তাহলে আপনাদের কোনো আপত্তি আছে কিনা? সামনে একটা 1/x ছিল না? 1/x মানে কি? x টা কি আকারে আছে? ভাগ আকারে। x টা আছে হচ্ছে ভাগ আকারে। তাহলে tan x বাই 2 এর সাথে x টাকে ভাগ আকারে রেখে দিলাম। tan x বাই 2 এর সাথে x টাকে ভাগ আকারে রেখে দিলাম। কোনো আপত্তি আছে?
এবার বলেন ফর্মুলা কি শিখছিলাম? ফর্মুলা শিখছিলাম tan এর পরে যা থাকবে নিচেও ওইটাই থাকা লাগবে, ওইটারই হইতে হবে শূন্যের কাছাকাছি। তাহলে আসেন ফর্মুলার সাথে মিলাই। ফর্মুলার সাথে মিলানোর জন্য যেই কাজটা করতে পারি, আমি এখানে ঢং করে লিখলাম যে লিমিট x/2 টেন্ডস টু 0। আপনারা চাইলে এটা শুধুমাত্র x টেন্ডস টু 0 লিখলেও হয়, কারণ বোথ সাইডে 2 দিয়ে ভাগ করা যেই কথা, ভাগ না করলেও একই কথা, এটা নিয়ে কোনো ঝামেলা নেই। কথা হচ্ছে ভাইয়া উপরে তো tan x/2 আছে, তাহলে নিচেও আমার কি লাগবে একটা বলেন তো? নিচেও আমার একটা x/2 লাগবে। কথা হচ্ছে নিচের এক্সটা তো আমার কাছে ছিল, নিচে এক্সট্রা করে আমি কি একটা হাফ আনছি না? নিচে এক্সট্রা করে একটা হাফ আনছি, তাহলে একটা হাফ গুণ করে জিনিসটারে ব্যালেন্স করা লাগবে। একটা হাফ গুণ করে জিনিসটারে কি করা লাগবে? ব্যালেন্স করা লাগবে। ঠিক আছে? আচ্ছা, এইবার দেখেন তো ভাইয়া এইটুকু জায়গা সূত্রে পড়ে 1 হয়ে যাইতেছে, সূত্রে পড়ে এই জায়গাটুকু হয়ে যাইতেছে 1। তার মানে জিনিসটা দেখতে কি এরকম আসবে না ভাইয়া? 1 ইন্টু হাফ। 1 ইন্টু হাফ মানে কত বলেন? হাফ। ঠিক আছে, কঠিন কোনো কিছু, একেবারেই সহজ জিনিস, একেবারেই সহজ জিনিস। পারবো নাকি পারবো না? পারবো করতে। ওকে, এইটুকু যদি হয়ে থাকে তাহলে দেখেন পরের যে অঙ্কটা ছিল, পরের অঙ্কটা হুবহু সেম, খালি একটা 1/x নাই, খালি 1/x টুকু নাই। ঠিক আছে, তো 1/x টুকু যদি না থাকে তাইলেও তো আমার কোনো ঝামেলা নাই। দেখেন এই পর্যন্ত কি বলে, এই পর্যন্ত সবকিছুই সেম থাকবে। নিচে আমি একটা x/2 আনবো, উপরে একটা x/2 লেখা ব্যালেন্স করবো। নিচে একটা x/2 আনবো, উপরে একটা x/2 লেখা ব্যালেন্স করবো। এইটুকুর ভ্যালু 1 হয়ে যাবে, x/2 এর জায়গায় আমি 0 বসাই দিব, পরেরটার অ্যান্সার আসবে হচ্ছে 0। ঠিক আছে, পরের অঙ্কটার অ্যান্সার এই যে এই অঙ্কটার অ্যান্সার, এই অঙ্কটার অ্যান্সার আসবে 0। এটা আমি আর করাই দিতেছি না, এইটা আপনারা নিজেরা করবেন। অ্যান্সারটা বলে দিলাম, অ্যান্সার হচ্ছে 0। ঠিক আছে, দেখেন অঙ্কগুলার চেহারা দেখেন, একই অঙ্ক কিন্তু জাস্ট একটু চেহারা চেঞ্জ করে বারবার পরীক্ষায় আসে। একই অঙ্ক জাস্ট একটু চেহারা চেঞ্জ করে বারবার পরীক্ষায় আসে। ঠিক আছে, এটা আপনাদের জন্য হোমওয়ার্ক হিসেবে থাকলো, এইটা আপনাদের জন্য হোমওয়ার্ক হিসেবে থাকলো। নেক্সট দিন কিন্তু আমি চেক করব। ঠিক আছে, পারবেন তো করতে? এতগুলো অঙ্ক করায় দেওয়ার পরে এটা পারা উচিত, তাই না? এতগুলা করায় দেওয়ার পরে এটা পারা উচিত। ওকে, এটা তোলা হইছে, তুলে নেন একটু। একই অঙ্ক, খালি 1/x টা নাই। ঠিক আছে, অঙ্কের চেহারা সেম, খালি 1/x টা নাই। আমি এতটুকু আপনারা এনশিওর করতে পারি যে আপনি যদি এই খাতাটা পুরোপুরি কমপ্লিট করেন, এই খাতাটুকু কমপ্লিট করলে আপনার এই খাতার বাইরে আর অন্য কোনো কিছু পড়া লাগবে না। মানে বইয়ের যাবতীয় যা যা অঙ্ক আছে রেফারেন্স সহ এখানে দেওয়া আছে, সো আপনার এটা নিয়ে কোনো টেনশন করা লাগবে না। যা টেনশন করা সব আমার, আপনার এটা নিয়ে কোনো টেনশন নেই। ঠিক আছে, এবার আসেন পরেরটাতে, পরের অঙ্কটা। এই অঙ্কটাতে একটু স্টার সাইন দিয়ে রাখেন, এই অঙ্কটাতে একটু স্টার সাইন দিয়ে রাখেন। এইটা আমাদের সিকিউর জন্য ইম্পর্টেন্ট, এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট। আমি লাস্টে এটার জেনারেল ফরম্যাট লেখা দিব, লাস্টে জেনারেল ফরম্যাট লেখা দিব। আগে সিকিউতে আসলে অঙ্ক কেমনে করব সেটা আগে চেক করি। ঠিক আছে, সিকিউতে আসলে অঙ্ক কেমনে করব সেটা হচ্ছে আমার জন্য ইম্পর্টেন্ট। আচ্ছা, অঙ্কের দিকে তাকান তো ভাইয়া, অঙ্ক কি বলতে চায় আপনারে? লিমিট x টেন্ডস টু 0, উপরে আছে হচ্ছে cos 7x মাইনাস cos 9x, নিচে আছে হচ্ছে cos 3x মাইনাস cos 5x। আচ্ছা, অঙ্কের চেহারা দেখে কি ভাইয়া cos c মাইনাস cos d এর ফর্মুলা ফালাইতে মন চাইতেছে না? উপরেও cos c মাইনাস cos d এর ফর্মুলা পড়ে, নিচেও কার ফর্মুলা পড়ে? cos c মাইনাস cos d। আপনাদের সুবিধার জন্য আমি ফর্মুলাটা একটু লেখা দিতেছি, কারণ আমি জানি আপনাদের আসলে ফর্মুলা মনে নেই। cos c মাইনাস cos d ফর্মুলা কি ছিল বলেন? 2 sin c plus d divided by 2 into sin d minus c divided by 2। এটা কিন্তু ইম্পর্টেন্ট, cos এর ক্ষেত্রে যায় কিন্তু লাস্টে এটা d minus c হয়ে যায়। ঠিক আছে, cos এর ক্ষেত্রে কিন্তু লাস্টে যায় এটা d minus c divided by 2 হয়ে যায়। ঠিক আছে, তো এই ফর্মুলাটুকু এখানে আসেন অ্যাপ্লাই করব। ফর্মুলাটুকু এখানে অ্যাপ্লাই করব। ফর্মুলা যদি ভাই এখানে অ্যাপ্লাই করি তাহলে লিমিট x টেন্ডস টু 0, লিমিট x টেন্ডস টু 0, উপরে কি cos c মাইনাস cos d। দেখেন একটু মনে মনে হিসাব করে বসান, এদিক তাকান, একটু মনে মনে হিসাব করে বসান। উপরে কি বসবে? উপরে বসবে 2 sin c plus d divided by 2। তাহলে আমি এক কাজ করি, উপরে 2 sin লিখলাম, বলেন c মানে কত? 7x, d মানে কত? 9x। 7x আর 9x যোগ করলে কত হয়? 16x।
16x কে আবার 2 দিয়ে ভাগ করেন তাহলে কি ভাইয়া 8x থাকবে না, ইন্টু সাইন b মাইনাস c। দেখেন ভাইয়া 9x থেকে 7x বাদ দিলে কত হয় 2x, 2x এ আবার নিচে কি আছে 2 আছে, তাহলে 2 2 কাইটা চলে যাবে, থাকবে হচ্ছে x। কথা কি বুঝছি নাকি বুঝি নাই? বুঝছি। তাহলে এবার আসেন নিচে cos c মাইনাস cos d, তাহলে 2 sin c প্লাস d, 5x আর 3x যোগ করলে 8x ডিভাইডেড বাই 2 করলে থাকবে হচ্ছে 4x। ইনটু দিয়ে দেখেন তো ভাই একটা sin x থাকে কিনা, কারণ 5x মাইনাস 3x করলে কত হবে 2x, নিচে আবার একটা সূত্রের 2 আছে, তাহলে 2 2 কাটে চলে যাবে, শুধুমাত্র কত থাকবে sin x থাকবে। কথা কি বুঝছি? এবার দেখেন তো এখানে কে কে চলে যেতে চায়, 2 2 ক্যান্সেল, sin x ক্যান্সেল। তাহলে আপনার কাছে অঙ্কের চেহারা দেখতে এরকম থাকে কিনা, লিমিট x টেন্ডস টু 0, উপরে আছে ভাইয়া sin 8x, নিচে আছে হচ্ছে কত, নিচে আছে হচ্ছে sin 4x। এই পর্যন্ত অঙ্ক করতে পারলে বাকিটুকু পারবেন কিনা বলেন তো? বাকিটুকুও পাইরা ফেলানো উচিত না। সাইন আর ট্যান এর ক্ষেত্রে আমরা একটা শর্টকাটও শিখছিলাম, মনে আছে? সাইন এবং ট্যান এর ক্ষেত্রে অনলি সহগ ইজ রিয়েল, খাতার মধ্যে লেখা আছে, দেখেন একটু খুঁজা। সাইন এবং ট্যান এর ক্ষেত্রে অনলি সহগ ইজ রিয়েল। উপরের এক্স এর সহগ কত বলেন 8, নিচের এক্স এর সহগ কত 4, তাহলে অ্যানসার কত হবে 8/4। ঠিক আছে, আপনি চাইলে এটা রিটেনের মতো কইরাও দেখাইতে পারেন, অথবা এই লাইন থেকে ডিরেক্ট যদি 8/4 লেখা ফেলাইতে মন চায় তাহলে সেটাও করতে পারেন। কোনটা করব বলেন? ভাইয়া করে দিব। আচ্ছা তাহলে আসেন দেখেন, লিমিট x টেন্ডস টু 0 এটা থাকলো, কোনো প্যারা নাই। উপরে তো sin 8x আছে, আপনি এক কাজ করেন, sin 8x যেহেতু আছে সূত্রে ফালাইতে হইলে নিচেও আমার কি দরকার, একটা 8x দরকার। সূত্র কি শিখছিলাম, সাইনের পরে যা থাকবে নিচেও ওই জিনিস থাকা লাগবে। কথা হচ্ছে সাইনের নিচে কি 8x ছিল না, তাহলে যেহেতু 8x আনছেন, পাপ হইছে, পাপের প্রায়শ্চিত্ত করার জন্য একটা 8x গুণ করে ব্যালেন্স করে দেন। ঠিক আছে, সিমিলারলি তার নিচে কত আছে বলেন তো? তার নিচে আছে হচ্ছে sin 4x, তাহলে এইটার নিচেও কি একটা 4x থাকা লাগবে না? একটা 4x গুণ করে আপনি আবার ব্যালেন্স করবেন। কথা বলেন ঠিক কিনা? ঠিক। আচ্ছা এইবার তাইলে দেখেন ভাইয়া, x আর x তো কাইটা চলে যায়, তাই না? x আর x কাইটা চলে যাইতেছে। আপনি একটু বলেন তো এইটুকু সূত্রে পড়ে 1 হয়ে যায় কিনা? সাইনের পরে যা আছে, সাইনের পরে যদি ঘোড়ার ডিম থাকে, নিচেও যদি ঘোড়ার ডিম থাকে, তাহলে ওইটুকুর অ্যান্সার কত হয় 1। অ্যান্সার ঘোড়ার ডিম হয়, অ্যান্সার হচ্ছে 1, তাই না? x আর x কাইটা চলে গেল, এইটুকুর অ্যান্সার হচ্ছে 1। তাহলে দেখেন তো ভাইয়া আপনার কাছে কি থাকতেছে, আপনার কাছে উপরে একটা 8 থাকতেছে, নিচে একটা 4 থাকতেছে, কাটাকাটি করলে কত হয়? কার হাফ হয় রে? 8/4 কাটাকাটি করলে হাফ হয়। আমরা একেবারে ক্লাসের শুরুতে বলেন, একেবারে ক্লাসের শুরুতে আমরা এরকম একটা কথা বলছিলাম যে ভাগের ডেফিনেশনই দেওয়া হয়েছে কিসের মাধ্যমে? গুণের মাধ্যমে। যে নিচে যা আছে তার সাথে কত গুণ করলে উপরের সংখ্যাটা পাওয়া যাবে? 2 গুণ করলে, তাই না? তাহলে অ্যান্সার হবে কত? অ্যান্সার হবে হচ্ছে 2। তাহলে এবার আসেন এটার জিএফ এর চেহারা কিরকম, জিএফটা একটু দেখা ফেলাই। এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট কথা যে নিজের জিএফ থাকতে আরেকজনের জিএফ এর দিকে তাকানো যাবে না। ঠিক আছে, দেখেন এইটার জেনারেল ফরম্যাটের চেহারা হচ্ছে এরকম, লিমিট x টেন্ডস টু 0 cos ax মাইনাস cos bx ডিভাইডেড বাই cos cx মাইনাস cos dx। ঠিক আছে, অঙ্ক থাকবে হচ্ছে এই ফরম্যাটে। আপনার যে অঙ্কটা আছে অঙ্কের সাথে একটু মিলায় দেখেন তো, এই যে জেনারেল ফরম্যাট গুলা যে আমরা লিখি, জেনারেল ফরম্যাট গুলা কিন্তু অঙ্কের অ্যান্সার দেখা প্রেডিক্ট করা। ঠিক আছে, অঙ্কের অ্যান্সার দেখা আমি দেখতেছি যে একই জিনিস বারবার করে, এগুলার থাম্ব রুল বলে। থাম্ব রুল মানে বুঝেন? থাম্ব রুল কি? থাম্ব রুল মানে হচ্ছে আমি কয়েকটা জিনিস প্যাটার্ন খেয়াল করে যখন দেখতেছি যে এই একই প্যাটার্নে ঘটনা ঘটতেছে, তখন ওইটার থেকে আমরা একটা ডিসিশনে আসি, এক্সপেরিমেন্টাল ডিসিশন, যে একই জিনিস বারবার প্যাটার্ন অবজার্ভ করে আমি দেখতেছি যে একই প্যাটার্নে অ্যান্সার আসতেছে, তখন যে ডিসিশনটা আমরা নেই এটারে আমরা বলি হচ্ছে থাম্ব রুল। আমরা যতগুলা জেনারেল ফরম্যাট আপনাদের লেখা দেই সবগুলো হচ্ছে থাম্ব রুলের উপর বেস করে। আমরা একই প্যাটার্নের কয়েকটা অঙ্ক নিয়ে দেখি, ও আচ্ছা অঙ্কগুলো তো এমনি অ্যান্সার দিতেছে, তো তখন আমরা হচ্ছে এই জেনারেল ফরম্যাটটা সাজাই। ঠিক আছে, এটা
আপনারা নিজেরা চেষ্টা করলেও পারবেন। সব জেনারেল ফরম্যাট যে আমার বইয়ের থেকে শিখা এরকম না। কিছু কিছু জিনিসপত্র আমি হয়তো আমার টিচারদের কাছ থেকে শিখছি, কিছু কিছু জিনিসপত্র আমি নিজে নিজে করতে করতে দেখছি। যেমন আপনারা কুয়ার গভীরতার যে অঙ্কগুলো আছে, কুয়ার গভীরতার অঙ্কগুলা করছেন? কুয়ার অঙ্ক পর্যন্ত মনে হয় এখনো জান নাই, গেছেন? এসএসসি তে করছি। তো এসএসসি তে কুয়ার অঙ্কগুলা করার সময় আপনারা কি করতেন মনে আছে? এইরকম কুয়া আঁকতেন, কুয়া আঁকা তারপর ভার কেন্দ্রের গড় সরণ বের করতেন। এটার মানে নিজের বানানো একটা ফর্মুলা আছে। নিজের বানানো ফর্মুলাটা কখনো খাতায় লিখেন না, ঠিক আছে? এটার নিজের বানানো একটা ফর্মুলা আছে। ফর্মুলাটা হচ্ছে এরকম, খালি প্লাস যা খালি করতে হবে ডিভাইডেড বাই 2, ঠিক আছে? খালি প্লাস যা খালি করতে হবে ডিভাইডেড বাই 2। এই কথা ভুলেও খাতার মধ্যে কোনো জায়গায় লিখবেন না, ঠিক আছে? মানে বাংলা কথা খাতার মধ্যে কোনো জায়গায় লেখাই যাবে না, ঠিক আছে? এটা যদি আপনি কোথাও লেখেন, টিচার আপনারে তো খুঁজে বাইর করবে, আমারও খুঁজে বাইর করবে যে এই জিনিস কই আছে, ঠিক আছে? বাংলা কথা লেখা যাবে না, আপনি খালি সূত্রের মধ্যে বসাই দিন। আচ্ছা যাই হোক, ওটা আমরা যখন পড়াবো তখন দেখবো। দেখেন এই ফরম্যাটে যদি অঙ্ক থাকে তাহলে ভাই অ্যান্সার হবে পরেরটার স্কয়ার মাইনাস আগেরটার স্কয়ার ডিভাইডেড বাই পরেরটার স্কয়ার মাইনাস আগেরটার স্কয়ার। এক লাইনে অঙ্কের অ্যান্সার শেষ। পরেরটার স্কয়ার মাইনাস আগেরটার স্কয়ার ডিভাইডেড বাই পরেরটার স্কয়ার মাইনাস আগেরটার স্কয়ার। এই ফরম্যাটটা এমসিকিউর জন্য খুবই ইম্পর্টেন্ট। এইবার বলেন তো ভাইয়া, আমি যদি আপনারা অঙ্ক বানায়ও দেই, তারপরেও আপনার অঙ্ক করতে কি 1 সেকেন্ডের বেশি সময় লাগার কথা? দেখেন তো, এই যে এখানে পরেরটা সহগ কত আছে? 9 আছে না? সহগ কত? 9। আগেরটা সহগ কত? 7। তাহলে অ্যান্সার কি আসবে বলেন তো? 9 স্কয়ার মাইনাস 7 স্কয়ার ডিভাইডেড বাই 5 স্কয়ার মাইনাস 3 স্কয়ার। ক্যালকুলেটরে বসান, দেখেন 2 চলে আসবে। ক্যালকুলেটরে বসান, 2 চলে আসবে। মুখে মুখেও করতে পারেন। 9 স্কয়ার মানে কত? 81। 7 স্কয়ার মানে হচ্ছে 49। 25 মাইনাস 9, ঠিক আছে? মুখে মুখে করলে উপরে 32 থাকে, নিচে 16 থাকে। 32 বাই 16 মানে কত? 2, ঠিক আছে? দেখেন তো অঙ্কের অ্যান্সার 2ই আসছে কিনা। অঙ্কের অ্যান্সার 2 আসছিল, ঠিক আছে? কতক্ষণের কাজ? 1 সেকেন্ডের কাজ, ঠিক আছে? 1 ঘন্টার কাজ। 1 মিনিট লাগবে এটুকু করতে। অনেক স্লো রে, অনেক স্লো। আচ্ছা, এরপরেরটাতে আসেন। আগেরটা তাহলে পারবো ভাইয়া? ওকে, তাহলে এবার আসেন পরেরটাতে চলে যাই। ত্রিকোণমিতির এই পার্টটুকুই আসলে বড়, মানে লিমিট দেখা গেছে যে এত বড় একটা চ্যাপ্টার। আমি আপনাদের কিছু কথাবার্তা একটু আগের থেকে বলে রাখি। আপনারা যেই কাজটা করেন, ক্লাসের মধ্যে একটু মনোযোগী থাকেন, ঠিক আছে? এই যে লিমিট আমি আপনাদের পড়াইতেছি, লিমিটের হয়তো আমাদের আরো 2টা ক্লাসের মতো লাগবে। আমাদের আজকে 3 নাম্বার ক্লাস চলতেছে, আরো 2টা ক্লাস আমাদের লাগবে শুধুমাত্র লিমিট শেষ করার জন্য, ঠিক আছে? মানে 9.1 শেষ করতে আমাদের প্রায় 5 ক্লাসের মতো লাগতেছে। আপনারা কি এইটা জানেন, যদি আপনাদের ফুল সিলেবাস হয়, যদি ফুল সিলেবাস হয়, ফুল সিলেবাস হইলে যখন আপনি অ্যাডমিশনে যাবেন, পুরা ডিফারেন্সিয়েশন মানে হচ্ছে চ্যাপ্টার 9, আর ইন্টিগ্রেশন মানে হচ্ছে চ্যাপ্টার 10, এই 2টা চ্যাপ্টার মিলায়া আপনি একটা ক্লাস পাবেন, ঠিক আছে? যখন আপনি অ্যাডমিশনে পড়বেন, 2 চ্যাপ্টার মিলায়া একটা ক্লাস পাবেন। পুরা ডিফারেন্সিয়েশন, পুরা ইন্টিগ্রেশন মানে ক্যালকুলাস পুরাটা মিলায় আপনার ক্লাস যাবে একটা ক্লাসের ডিউরেশন কত? একটা ক্লাসের ডিউরেশন নরমালি, এই ক্লাসগুলো একটু বড় হয় তো এই ক্লাসগুলোর ডিউরেশন হয়তো সর্বোচ্চ পরিমাণে গেলে 2 ঘন্টা বা 2.5 ঘন্টা বা সর্বোচ্চ 3 ঘন্টা, ঠিক আছে? তা আপনি যখন অ্যাডমিশনে যাবেন তখন কিন্তু আপনি পুরা 2 চ্যাপ্টারের জন্য সময় পাইতেছেন 3 ঘন্টা, সর্বোচ্চ সময় 3 ঘন্টা, ঠিক আছে? তো এই 3 ঘন্টার মধ্যে কি আপনার বেসিক যদি ক্লিয়ার না থাকে, এই 3 ঘন্টার ক্লাস করে কি আপনার কোনো লাভ আছে? 3 ঘন্টার ক্লাস করে কিন্তু কোনো লাভ নাই। সো বলেন, এই জিনিসপত্রগুলো আরো শর্ট করে পড়াবে, আরো শর্ট করে। যেমন আমি আপনারে এই যে অসংজ্ঞায়িত, অনির্ণয়, এগুলা যতক্ষণ সময় নিয়ে পড়াইছি, তখন আমি ধরেই নিব যে আপনি এই জিনিসটা জানেন, ঠিক আছে? তখন আমি আর ওই জিনিস এত সময় নিয়ে পড়াবো না। আমি জানি যে 0/0 মানে অনির্ণয়, এটা আপনি জানেন অলরেডি, ঠিক আছে? তখন আমি আর এই জিনিসে এত সময় দিব না। এক্সাম্পল আরো অনেক কমায় করাবো, এতগুলো এক্সাম্পল করাবো না, ঠিক আছে? সো জিনিসটা অনেক কমপ্রেস হয়ে আসে। সো আপনার যদি বেসিক জিনিস ঠিকঠাক থাকে, এতগুলো শর্টকাটও আমি হয়তো তখন দেখাইতে পারবো না, ঠিক আছে? তো বেসিক জিনিসপত্রগুলো একাডেমিকেই শিখার সময়, ঠিক আছে? এর জন্যই বলতেছি যে এই নোট খাতাটা আলাদা করে রাখেন, ঠিক আছে? এই নোট খাতাটা যেন কোনো কিছুর সাথে মিক্স না হয়, সিকোয়েন্স আমি যেমনে পড়াইতেছি এই সিকোয়েন্সটা যেন ব্রেকডাউন না হয়, ঠিক আছে? আচ্ছা, তাহলে আসেন এই অঙ্কটার দিকে যাই। এই অঙ্কের চেহারা দেখা ভাইয়া উপরে দেখেন তো sin c মাইনাস sin d এর ফর্মুলা বসাইতে মন চাইতেছে না? উপরে হচ্ছে sin c মাইনাস sin d। তাহলে আসেন ফর্মুলাটা আগে একটু লেখা দেই। sin c মাইনাস sin d ফর্মুলা কি ছিল? 2 cos c plus d divided by 2 into sin c minus d divided by 2,
ঠিক আছে, আর যাই করেন ভাই ফর্মুলা ভুলেন না, ঠিক আছে, ফর্মুলা ভুলেন না। আমাদের এক টিচার ছিল, স্যার আমাদের এক কথা বলতো যে আজরাইল যখন জান কবজ করতে আসবে তখনও যেন এই ফর্মুলা না ভুলেন, ঠিক আছে। সো এইভাবে আসলে জিনিসপত্রগুলো একটু মনে রাখতে হয়, ঠিক আছে। তাহলে দেখেন সাইন সি মাইনাস সাইন ডি, ফর্মুলা যদি বসাই, ফর্মুলা বসাইলে উপরে কি আসবে, 2 cos সি প্লাস ডি। দেখেন তো ভাইয়া 7x আর x যোগ করলে কত হয়, 8x, ডিভাইডেড বাই 2 করলে কত পাবো, 4x। তাহলে উপরে পাইতেছি হচ্ছে cos 4x ইনটু দিয়ে কত রে, sin সি মাইনাস ডি। সি মাইনাস ডি করলে কত হয়, দেখেন তো 7x মাইনাস x মানে কত, 6x, ডিভাইডেড বাই 2 তার মানে থাকবে হচ্ছে 3x। কথা বলেন ঠিক কিনা, ঠিক। আচ্ছা এবার দেখেন তো ভাইয়া নিচে sin 2 থিটার ফর্মুলা ফালানো যায় কিনা। sin 2 থিটার ফর্মুলা কি ছিল, 2 sin থিটা ইনটু cos থিটা, অ্যাঙ্গেল অর্ধেক হয়ে যাবে, ঠিক আছে। অ্যাঙ্গেলটা কি হয়ে যাবে, অ্যাঙ্গেলটা হয়ে যাবে হচ্ছে অর্ধেক। তাহলে এখন দেখেন কিছু জিনিসপত্র কাটাকাটি যায়, কে কে কাটাকাটি যায় বলেন তো, sin 3x ক্যান্সেল আউট হয়, 2 আর 2 ক্যান্সেল আউট হয়, ঠিক আছে। তাইলে এইবার চেক করেন উপরে আপনার কাছে কি থাকে, উপরে থাকে হচ্ছে cos 4x, নিচে থাকে হচ্ছে ভাইয়া cos 3x, কথা ঠিক আছে। এখন আমাকে একটা কথা বলেন ভাইয়া, আমরা যে এই যে ত্রিকোণমিতির যতগুলা সূত্র শিখে আসছিলাম, প্রত্যেকটা সূত্রের মধ্যে শুধুমাত্র সাইন আর ট্যানই ছিল। দেখেন তো এই যে এখানে টোটাল যে আপনাদের 8টা ফর্মুলা একসাথে লেখানো ছিল, এই 8টা ফর্মুলার মধ্যে কোনো জায়গায় কি কজের কোনো অস্তিত্ব আছে, কজের কোনো অস্তিত্ব নাই। তার মানে সাইন ট্যান থাকলে আমার জন্য ঝামেলা, কজ থাকলে কিন্তু আমার জন্য কোনো ঝামেলা নাই। তাহলে আপনি কি করবেন, আপনি হচ্ছে ডিরেক্টলি লিমিটটা বসাই দিবেন। লিমিট x টেন্ডস টু কত বলা আছে বলেন, 0 না, তাহলে x এর জায়গায় 0 বসাই দেন, x এর জায়গায় 0 বসাই দেন। যদি 0 বসান তাহলে দেখেন তো ভাইয়া উপরে cos 4x আসতেছে না, মানে উপরে cos 0 আসতেছে, নিচেও কত আসতেছে, cos 0। cos 0 এর ভ্যালু কত, 1, 1/1 করলে কত হয়, 1, ঠিক আছে। এই কাজটা কেন করবো, মানে আমার কাছে যখন সোজাসুজি খাওয়ার ওয়ে আছে আমি কেন ঘুরায় খাবো, ঠিক আছে। আমার কাছে ডিরেক্ট যাওয়ার রাস্তা আছে, ধর এটা তো 4 মার্কের জন্যই আসছে, কিছু করার নাই তো, অঙ্কের ডিউরেশন যতক্ষণ আমি তো ততক্ষণ ধরেই করবো, ঠিক আছে। অঙ্ক যদি মানে বড় না হয় তাহলে ধর আমি টাইটা টুইটা বড় করতে পারবো না, ঠিক আছে। ধরেন আমি আপনাদের বললাম যে এখান থেকে শাহবাগ পর্যন্ত যাইতে রাস্তার যেই অবস্থায়, এই অবস্থায় যদি আপনি গাড়িতে যাইতে চান বা বাইকে যাইতে চান, আপনার রাস্তায় যতক্ষণ লাগবে, মেট্রোতে যাওয়াটা কি সবচেয়ে সহজ না, ঠিক আছে। তাহলে সহজ রাস্তা থাকতে কেন ঘুরে যাবেন, সহজ রাস্তা থাকতে তো ঘুরে যাওয়ার দরকার নেই, ঠিক আছে। আচ্ছা এই অঙ্কটা দেখেন ডিইউতে যখন আসছিল, ডিইউতে আসলে কিন্তু আমার আসলে এতটুকু করে পোষাবে না, তখন আমার আরো কমপ্রেস করে অঙ্কের অ্যান্সার বলতে হবে। আরো কমপ্রেস করে কেমনে বলা যায় বলেন তো, অঙ্ক দেখা কি অ্যান্সার বলা পসিবল? আচ্ছা বেসিক্যালি সিস্টেম এটাই, আমরা যখন হচ্ছে বলছিলাম, আমরা কিন্তু এরকম একটা কথা বলে আসছিলাম, সাইন এবং ট্যান এর ক্ষেত্রে অনলি সহগ ইজ রিয়েল, মনে আছে, সাইন এবং ট্যান এর ক্ষেত্রে অনলি সহগ ইজ রিয়েল। দেখেন তো এইটার সহগ কত ভাইয়া, 7, এখানে x এর সহগ কত আছে, 1, 7 - 1 করলে কত হয়, 6, নিচের x এর সহগ কত বলেন তো, 6 না, তাহলে 6/6 কাটাকাটি করলে কত আসে, 1, ঠিক আছে। তো এইটা সহগের সিস্টেম দিয়েও মিলানো যায়। যখন আপনার কাছে এমসিকিউতে আসবে তখন কিন্তু টাইম এফিশিয়েন্ট হওয়াটা ইম্পর্টেন্ট, ঠিক আছে। এমসিকিউতে আসলে টাইম এফিশিয়েন্ট হওয়াটা ইম্পর্টেন্ট। সো তখন আপনি ডিরেক্টলি অঙ্ক দেখেই অ্যান্সার দাগাই দিবেন 1, ঠিক আছে। অঙ্ক দেখেই তখন অ্যান্সার দাগাই দিবেন 1, তখন কিন্তু আর এই প্রসেসে আমরা করবো না, ঠিক আছে। বাট রিটেনে আসলে আমাদের এমনি করে দেখাইতে হবে। কথা কি ভাইয়া বুঝছি? আচ্ছা এইবার আসেন, এইবার আমরা একটু অন্য টাইপের দিকে যাব। এটা হচ্ছে আমাদের পরের টাইপ, টাইপ 6। টাইপ 6 দেখেন এতক্ষণ আমরা ত্রিকোণমিতির অঙ্কগুলাই করতেছিলাম। দেখেন টাইপ 6 এর নামও কিন্তু ত্রিকোণমিতি সংক্রান্ত, কিন্তু কথা হচ্ছে যে এখানে ভ্যারিয়েবল টেন্ডস টু 0 থাকবে না। আগের অঙ্কগুলাতে ভ্যারিয়েবল টেন্ডস টু কত দেওয়া ছিল, 0 দেওয়া ছিল না, তাই না? আগের অঙ্কগুলাতে সবগুলো অঙ্কে এই যে দেখেন ভ্যারিয়েবল টেন্ডস টু 0 দেওয়া ছিল। আচ্ছা এটা একটু কারেকশন করে নিন, টাইপ 7 হবে, বা টাইপ 6ও রাখতে পারেন, সমস্যা নাই। খালি এইটুকু এনশিওর করেন যে ভ্যারিয়েবল টেন্ডস টু অন্য কিছু, ঠিক আছে। ভ্যারিয়েবল টেন্ডস টু অন্য কিছু আছে, এইটুকু খালি এনশিওর করবেন।
ঠিক আছে? আচ্ছা, এই টাইপের অঙ্কগুলা ইঞ্জিনিয়ারিং এর জন্য ইম্পর্টেন্ট, বিশেষ করে সিকে রুয়েটের জন্য। সিকে রুয়েটের জন্য এই টাইপের অঙ্কগুলা ইম্পর্টেন্ট। এগুলা সিকে রুয়েটে দেখা যায় যে রিটেন হিসেবে আসে, ঠিক আছে? বাট বুয়েট প্রিলিতে আসতে পারে, অথবা ডিইউতে এমসিকিউতে আসতে পারে, বোর্ড পরীক্ষায় আবার 4 মার্কের জন্য আসতে পারে, ঠিক আছে? মানে অঙ্ক কয় মার্কের জন্য আসবে বা কয় মার্কের জন্য আসতে পারে এইটা আসলে নেসেসারি না। নেসেসারি হচ্ছে যে আপনি অঙ্কগুলা পারতেছেন কিনা, প্রপারলি সবগুলো অঙ্ক শেষ করতে পারতেছেন কিনা, এটা হচ্ছে ইম্পর্টেন্ট। কথা বুঝছি? দেখেন, যদি এরকম আমি দেখি যে ভ্যারিয়েবল টেন্ডস টু অন্য কিছু আছে, আমি কিন্তু এইটা করে দিব, পরের অঙ্কটা আপনাদের করতে দিব। ও আচ্ছা, পরে আর এই টাইপের অঙ্ক তোলা নাই, ঠিক আছে? পরের অঙ্কটা হচ্ছে আপনাদের করতে দিব, আমি বাসার থেকে হচ্ছে হোমওয়ার্ক দিতেছি, সমস্যা নেই। দেখেন, যখনই আপনি এই টাইপের অঙ্ক পাবেন যে ভ্যারিয়েবল টেন্ডস টু 0 নাই, এই যে খেয়াল করে দেখেন, এখানে থিটা টেন্ডস টু 0 বলা আছে নাকি থিটা টেন্ডস টু π/2 বলা আছে? π/2। যত সূত্র শিখছি ত্রিকোণমিতির সবগুলাতে কি ভ্যারিয়েবল টেন্ডস টু 0 ছিল না? সবগুলাতে ভ্যারিয়েবল টেন্ডস টু কত দেওয়া ছিল? 0। ভ্যারিয়েবল টেন্ডস টু 0 নাই, তাইলে আপনার কাজ যেটা সেটা হচ্ছে ভ্যারিয়েবল টেন্ডস টু 0 বানায় নেওয়া। এই টাইপের অঙ্ক পাইলেই আপনি যেই কাজটা করবেন সেটা হচ্ছে লিখবেন, ধরি থিটা ইকুয়াল টু π/2 প্লাস h, যেখানে h টেন্ডস টু 0। ঠিক আছে? এই কথাটা লেখার উদ্দেশ্য কি? বই আছে ভাইয়া কারো কাছে? আচ্ছা, সো এই কথাটা লেখার উদ্দেশ্য কি? এই কথাটা লেখার উদ্দেশ্য হচ্ছে, দেখেন থিটা এর মান কার কাছাকাছি? থিটা এর মান কার কাছাকাছি বলেন তো? π/2 এর কাছাকাছি। থিটা এর মান হচ্ছে π/2 এর কাছাকাছি, কিন্তু থিটা এর মান কি এক্সাক্ট π/2? এক্সাক্ট π/2 কিন্তু না, থিটা এর মান এক্সাক্ট π/2 না। সো এই টাইপের অঙ্ক পাইলে আপনাদের কাজ হচ্ছে যে π/2 এর কাছাকাছি, তো তাহলে π/2 এর সাথে কিছু একটা যোগ করলে বা কিছু একটা বিয়োগ করলে থিটা এর মান পাওয়া যাবে। কথাটা এরকম কিনা? π/2 এর সাথে কিছু একটা যোগ করলে বা কিছু একটা বিয়োগ করলে কার মান পাবো? থিটা এর মান পাবো। যেই জিনিসটা যোগ করব বা যেই জিনিসটা বিয়োগ করব সেই জিনিসটার মান কি খুবই ছোট হইতে হবে না? সেই জিনিসটার মান যদি বড় হয় তাহলে কি আর যোগ বিয়োগ করা যাবে? সেই জিনিসটার মান বড় হইলে তো আর যোগ বিয়োগ করা যাবে, ঠিক আছে? তাহলে থিটা ইকুয়াল টু লেখা ফেলাইলাম π/2 প্লাস h, যেখানে h টেন্ডস টু 0। আসেন ভাইয়া মান রিপ্লেস করি, মান রিপ্লেস করি। দেখেন, থিটা টেন্ডস টু π/2 এই কন্ডিশনের আন্ডারে h টেন্ডস টু কত? 0। থিটা টেন্ডস টু π/2 এই কন্ডিশনের আন্ডারে h টেন্ডস টু কত? 0। তাহলে থিটা টেন্ডস টু π/2 না লিখে আমি h টেন্ডস টু 0 বসাইলাম। তাহলে যত জায়গায় থিটা আছে সব জায়গায় কি থিটার মানটা আমার রিপ্লেস করে ফেলাইতে হবে না? আসেন থিটার মান রিপ্লেস করে দেই। থিটার মান রিপ্লেস করলে জিনিসটার চেহারা দেখতে কি রকম হবে? চেহারা দেখতে এরকম হবে, sec কিউব π/2 প্লাস h মাইনাস tan কিউব π/2 প্লাস h, আর নিচে আছে কত ভাইয়া? নিচে আছে tan π/2 প্লাস h। ঠিক আছে? আমরা কি কাজ করছি? ভ্যারিয়েবল টেন্ডস টু 0 ছিল না, ভ্যারিয়েবল টেন্ডস টু 0 না থাকার কারণে আমি হচ্ছে এখানে ভ্যারিয়েবল টেন্ডস টু 0 বানাই নিছি, ঠিক আছে? এই অঙ্কটা যে ইম্পর্টেন্ট আমার মনে হয় না যে এটা আপনাদের আলাদা করে বলে দেওয়ার দরকার আছে। অনেকবার করে পরীক্ষায় আসছে, বহুতবার এটা পরীক্ষায় আসছে। বিয়োগ করলেও কোনো সমস্যা নাই। দেখবেন যে আপনাদের কলেজে হয়তো এখানে π/2 মাইনাস h দিয়া করাইতেছে, প্লাস h দিয়া করেন, মাইনাস h দিয়া করেন, কোনোটাতেই কোনো ঝামেলা নাই, কারণ π/2 এর কাছাকাছি। যোগ করলেও π/2 পাওয়া যাইতে পারে, বিয়োগ করলেও π/2 পাওয়া যাইতে পারে। একটু এনশিওর করতে হবে যে যেটা যোগ করতেছেন বা যেটা বিয়োগ করতেছেন সেটার মান যেন 0 এর কাছাকাছি হয়। যেটা যোগ বা বিয়োগ করতেছি সেটার মান যেন কার কাছাকাছি হয়? 0 এর কাছাকাছি হয়। কথা ঠিক আছে? এবার আমাকে বলেন, sec π/2 প্লাস থিটা এটা মানে কি হবে? মাইনাস কোসেক থিটা না? sec π/2 প্লাস থিটা, দেখেন আপনি কোন চতুর্ভাগে যায় ঢুকতেছেন? π/2 প্লাস করলে আপনি দ্বিতীয় চতুর্ভাগে যায় ঢুকতেছেন না? দ্বিতীয় চতুর্ভাগে যায় ঢুকতেছেন। দ্বিতীয় চতুর্ভাগে sec কি পজিটিভ নাকি নেগেটিভ? নেগেটিভ। তার জন্য sec কিউব π/2 প্লাস h এটা কত হয়ে যাবে? মাইনাস কোসেক কিউব h, ঠিক আছে? sec কিউব π/2 প্লাস h এটা কত হয়ে যাবে? মাইনাস কোসেক কিউব h। এটা একেবারে ছোট বাচ্চাদের জিনিস, ক্লাস 9-10 এর ত্রিকোণমিতি, ক্লাস 9-10 এর ত্রিকোণমিতি। লিমিট h টেন্ডস টু 0, sec কিউব এটারে লিখতে পারবো মাইনাস কোসেক কিউব h। তারপরে বলেন tan π/2 প্লাস থিটা এটা মানে কত হয়ে যাবে? মাইনাস cot থিটা না? tan π/2 প্লাস থিটা এটা হয়ে যাবে মাইনাস cot থিটা। সামনে একটা মাইনাস আছে, তাহলে মাইনাসে মাইনাসে কি ভাইয়া প্লাস বানায় ফেলাবে না? আর নিচে কত আসবে? নিচে আসবে হচ্ছে মাইনাস cot h।
ঠিক আছে, এইবার ফার্দার অঙ্ক আপনাদের পারা উচিত, তারপরে আমি করে দিতেছি। ফার্দার বাদ বাকিটুকু আপনাদের পারা উচিত, তারপরেও দেখেন আমি করে দিতেছি। খেয়াল করেন কি বলছিলাম, ত্রিকোণমিতির অঙ্কগুলোর ক্ষেত্রে আমরা বলছিলামই যে ভাই যদি সাইন কজে অঙ্ক না থাকে তাহলে কিসে বানাই নিব, সাইন কজে বানাই নিব। এটা কি সাইন কজে আছে? নাই। কিন্তু এগুলারে সাইন কজে কনভার্ট করা পসিবল কিনা? কনভার্ট করা পসিবল। তাহলে আসেন কনভার্ট করে দিই। যদি কনভার্ট করি কোসেককে কি লিখতে পারবো? 1/sin। তাহলে লেখেন লিমিট h টেন্ডস টু 0, লিমিট h টেন্ডস টু 0। দেখেন ভাইয়া আমরা একটা কাজ করতেছি, প্লাস টার্মটুকু আগে লিখতেছি, মাইনাসের টার্মটুকু পরে লিখতেছি, দেখতে সুন্দর লাগে আর কি। ঠিক আছে, প্লাস টার্মটুকু আগে লিখি, মাইনাসের টার্মটুকু পরে লিখি। কটকে কি লিখতে পারবেন বলেন তো? cos কিউব ডিভাইডেড বাই sin কিউব, মাইনাস কোসেক কিউবকে লিখতে পারবেন হচ্ছে 1/sin কিউব, আর নিচে আছে মাইনাস cos ডিভাইডেড বাই sin। ঠিক আছে, আপনাদের কিন্তু লেখার 12টা বাইজা থাকে। এখানে একটু খেয়াল রাখেন যে এখানে যে সাইন এইচ গুলা লিখতেছেন, আমি আপনাদের খাতা দেখলে দেখবেন যে এন আর এইচ সবকিছু একই রকম দেখতে দেখা যায়। ঠিক আছে, তো এইটুকু একটু খেয়াল রাখেন যে এন আর এইচ যেন ডিস্টিংগুইশ করা যায়, দুইটারে দেখা যেন একই রকম মনে না হয়। ঠিক আছে, এবার বলেন যে উপর থেকে লসাগু কত আসে? সাইন কিউব এইচ। উপর থেকে লসাগু আসবে কত? উপর থেকে লসাগু আসবে হচ্ছে সাইন কিউব এইচ। তাহলে উপরে থাকবে হচ্ছে cos কিউব h মাইনাস 1। আর একটা জিনিস খেয়াল করেন তো ভাইয়া, নিচে যেটা ভাগ আকারে আছে সেটা যদি আমি উপরে উঠায় লিখি তাহলে কি সেটা উল্টায় যাবে না? নিচে যেটা ভাগ আকারে আছে সেটাকে যদি উপরে উঠায় লিখি, নিচে ভাগ আকারে আছে কত? cos বাই sin। এটা যখন উপরে উঠায় লিখবো তখন কি সেটা উল্টায় গুণ হবে না ভাগের সিস্টেম অনুযায়ী? কথা ঠিক আছে? ওকে, তাহলে এবার বলেন মাইনাসটাকে সামনে বের করে দেওয়া যায় কিনা? মাইনাস তো একটা কনস্ট্যান্ট, মাইনাসটাকে সামনে বের করে দেওয়া যাবে। মাইনাসটাকে বের করে দিলাম। একটা সাইনও দেখেন কাটাকাটি যায়, সাইন কাটাকাটি গেলে জিনিসটা দেখতে এরকম থাকে কিনা? উপরে থাকবে হচ্ছে cos কিউব h মাইনাস 1, উপরে থাকতেছে cos কিউব h মাইনাস 1, আর নিচে থাকতেছে একটা সাইন স্কয়ার h ইন্টু cos h। ঠিক আছে, এবার বলেন আমাকে যে উপরে কি ভাইয়া a কিউব মাইনাস b কিউবের ফর্মুলা পড়ে? তাহলে আসেন a কিউব মাইনাস b কিউবের ফর্মুলা বসাই। a কিউব মাইনাস b কিউবের ফর্মুলা বসাই। a কিউব মাইনাস b কিউবের ফর্মুলা কি ছিল? a মাইনাস b, সামনে কিন্তু একটা মাইনাস রয়ে গেছে, সামনে কিন্তু একটা মাইনাস রয়ে গেছে। a কিউব মাইনাস b কিউব ফর্মুলা ছিল হচ্ছে a মাইনাস b, তাহলে লিখলাম cos h মাইনাস 1 ইন্টু a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার। ঠিক আছে, a কিউব মাইনাস b কিউবের যে উৎপাদকের বিশ্লেষণের ফর্মুলা ছিল, উৎপাদকের বিশ্লেষণের ফর্মুলা ছিল হচ্ছে a মাইনাস b ইন্টু a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার। কোন আপত্তি আছে? সবাই একটু এবার একসাথে তাকায়েন তো ভাইয়া। দেখেন নিচের যে এই যে সাইন স্কয়ার h আছে, নিচের এই যে সাইন স্কয়ার h আছে, এটারে 1 মাইনাস cos স্কয়ার লেখা যায় কিনা? 1 মাইনাস cos স্কয়ার লেখা যায়। 1 মাইনাস cos স্কয়ার কি আমি আবার লিখতে পারি কিনা 1 প্লাস cos h ইনটু 1 মাইনাস cos h লিখতে পারবো? তাহলে একটা লাইন একটু গ্যাপ দিয়ে ডাইরেক্ট লিখতেছি। কি করতেছি আমরা? নিচের cos স্কয়ার সাইন স্কয়ার h কে 1 মাইনাস cos স্কয়ার, 1 মাইনাস cos স্কয়ার মানে হচ্ছে 1 প্লাস cos ইনটু 1 মাইনাস cos, সাথে তো গুণ আকারে একটা cos h আছেই, ওরে নিয়ে আমার কোনো ঝামেলা নাই। কথা বুঝছি? একটা লাইন গ্যাপ দিয়ে লিখছি, আপনারা দুইজন বুঝছেন? কি বুঝছেন? তাই বুঝার চেষ্টা করতেছি। সাইন স্কয়ার কে ভাইগা, এই যে দেখেন আমি সাইডে একটু লিখি, সাইন স্কয়ার কে ভাইগা 1 মাইনাস cos স্কয়ার লেখা যায় কিনা? লেখা যায়। 1 মাইনাস cos স্কয়ার কে আমি লিখতে পারি কিনা 1 প্লাস cos ইনটু 1 মাইনাস cos, a স্কয়ার মাইনাস b স্কয়ারের ফর্মুলা। ওই ফর্মুলাটাই একবারে বসাইছি, মানে একটু লাইন গ্যাপ দিছি আর কি। ঠিক আছে, একটু লাইন গ্যাপ দিছি। আচ্ছা, এবার বলেন, এবার দেখেন যে এখান থেকে যদি ভাই আমি একটা মাইনাস কমন নেই, এখান থেকে যদি একটা মাইনাস কমন নেই, এই মাইনাসের সাথে সামনের মাইনাস ক্যান্সেল আউট হবে কিনা? কথা বুঝি নাই। এখান থেকে যদি একটা মাইনাস কমন নেই, এই মাইনাসের সাথে সামনের মাইনাস কি হয়ে যাবে? ক্যান্সেল আউট।
সামনের মাইনাসের সাথে ক্যান্সেল আউট হওয়ার সাথে আরেকটা সুবিধা আছে, সেটা হচ্ছে যে এইটার সাথে উপরের cos h - 1 ক্যান্সেল আউট হয়ে যাবে, তাই না? তাহলে আমার কাছে কি কি থাকবে বলেন তো? আমার কাছে থাকবে হচ্ছে লিমিট h টেন্ডস টু 0, মাইনাস মাইনাস তো ক্যান্সেল আউট হয়ে গেছে, উপরে আছে হচ্ছে cos স্কয়ার h প্লাস cos h প্লাস 1, নিচে আছে একটা 1 প্লাস cos h ইনটু cos h। দেখেন তো ভাইয়া এটা থাকে কিনা, বুঝছি নাকি বুঝি নাই? বুঝছি, শিওর নাকি অশিওর? শিওর, ওকে। এবার দেখেন তো আমি লিমিট বসাই দিতে পারি কিনা। পুরো অঙ্ক কিসে চলে আসছে? কজে চলে আসছে না? পুরাটাই কজে চলে আসছে। তাহলে এইবার আপনি লিমিট বসাই দেন। এবার যদি লিমিট বসাই দেন তাহলে উপরে থাকবে প্রথমে cos 0, মানে cos স্কয়ার 0 আর কি, তারপরেরটা হচ্ছে cos 0, তারপরেরটা হচ্ছে 1, নিচে থাকবে 1 প্লাস cos 0 ইনটু cos 0, তাই না? তাহলে উপরে থাকে একটা 3, নিচে থাকে একটা 2, তাহলে অ্যানসার হচ্ছে কত? অ্যানসার হচ্ছে 3/2। ঠিক আছে, লিমিটের অঙ্কগুলো ইউজুয়ালি ছোট, এগুলা নরমালি হচ্ছে দেখা যায় যে 2 মার্কের জন্য যে সৃজনশীলের যে জ্ঞানমূলক পোর্শনটুকু থাকে, x এর জায়গায় বসবে π/2 প্লাস h, নিচে দেখেন π/2টা ঠিকঠাক মতো থাকলো, x এর জায়গায় বসবে হচ্ছে π/2 প্লাস h। আপনি কি অন করে দিয়ে গেছেন ভাই এটা? হ্যাঁ হ্যাঁ, এটা তো এখন দরকার নেই, টুকরা পড়ছো টুকরাই থাকে। এইটা খুবই খুবই ইম্পর্টেন্ট একটা ম্যাথ, খুবই ইম্পর্টেন্ট একটা ম্যাথ। আগের গুলা তো আমরা করছি, এটাও যথেষ্ট পরিমাণে ইম্পর্টেন্ট। দেখেন এখানেও কিন্তু ভ্যারিয়েবল টেন্ডস টু 0 নাই, এখানে ভ্যারিয়েবল টেন্ডস টু কত আছে? ইনফিনিটি। ভ্যারিয়েবল টেন্ডস টু ইনফিনিটি। আমি আপনাদের একটু 1 মিনিটের মতো টাইম দিতেছি, 1 মিনিটের মধ্যে একটু ভাবেন যে এটারে আসলে কি করা যায়। ঠিক আছে, এই অঙ্কটা আসবে পরীক্ষায়, আমি একটু দেখা বলি। এটা অলরেডি জিএসটি তে 23-24 সালে আসছে, বুয়েট পরীক্ষায় 9-10 সালে আসছে, সকল বোর্ডে 18 সালে আসছে, মাদ্রাসা বোর্ডে 21 সালে আসছে, দিনাজপুর বোর্ডে 23 সালে আসছে, শুধুমাত্র রিটেনে। এমসিকিউতে তো আর অনেক জায়গায় আসছে, এমসিকিউতে আর অনেক জায়গায় আসছে। এখানে দেখ, অঙ্কের দিকে তাকা। আমরা যতগুলা অঙ্ক শিখছি সবগুলা অঙ্কের মধ্যে ভ্যারিয়েবল টেন্ডস টু কত থাকা লাগে? 0। সবগুলা অঙ্কের মধ্যে থাকা লাগে হচ্ছে ভ্যারিয়েবল টেন্ডস টু 0। ভ্যারিয়েবল টেন্ডস টু 0 কি আছে? নাই। আসেন আমরা এক কাজ করি, ভ্যারিয়েবল টেন্ডস টু 0 বানাইনি, ভ্যারিয়েবল টেন্ডস টু 0 বানাইনি। দেখেন ভ্যারিয়েবল টেন্ডস টু 0 বানানোর জন্য আমরা একটা কাজ করতেছি, একটু আগে একটা জিনিস খেয়াল করে নেই। দেখেন অঙ্কটা আমি যেমনে করব আগে দেখা দেন, তারপরে হচ্ছে অঙ্কটা তুইলেন। দেখেন 2 টু দি পাওয়ার x সামনে কি আকারে আছে বলেন তো ভাইয়া? 2 টু দি পাওয়ার x কি আকারে আছে? গুণ আকারে আছে না? সেটারে যদি আমি এমনে লিখি তাইলে কি আপনাদের কোনো আপত্তি আছে? ভাগ আকারে 1/2 টু দি পাওয়ার x লিখলাম, ভাগ আকারে 1/2 টু দি পাওয়ার x লিখলাম, তাতেও তো কোনো আপত্তি থাকার কথা না, একই তো কথা। নিচে যদি 1/2 টু দি পাওয়ার x ভাগ আকারে থাকে, সেটা আলটিমেটলি উপরেরটার সাথে কি আকারে আছে? গুণ আকারে আছে না? একই জিনিস। ঠিক আছে, আচ্ছা এখন আমারে বলেন অঙ্কের চেহারা কিছুটা মিল মিল লাগতেছে কিনা? সাইনের পরে যা আছে নিচেও ওই জিনিস থাকা লাগবে। নিচে কি ওই জিনিস আছে? নাই, সবই আছে, খালি একটা বি দরকার। তাহলে আসেন এক কাজ করেন, এখানে একটা বি লেখেন, একটা বি গুণ করে দিয়ে জিনিসটারে ব্যালেন্স করে দেন। লিমিটে আসতেছি, লিমিটে আসতেছি। এইটুকু লেখা যাবে কিনা সেটা বলে নাকি? লেখা যাবে, শিওর? আচ্ছা এবার আসেন একটু লিমিট নিয়ে আমরা একটু খেলা দেখে আসি যে লিমিটের আসলে কই গেল। দেখেন x টেন্ডস টু কত বলা ছিল? ইনফিনিটি বলা ছিল হচ্ছে x টেন্ডস টু ইনফিনিটি। ঠিক আছে, দেখেন তো ভাইয়া x টেন্ডস টু ইনফিনিটি যদি হয় তাহলে আমি এই কথা বলতে পারি কিনা 2 টু দি পাওয়ার x টেন্ডস টু 2 টু দি পাওয়ার ইনফিনিটি। বোথ সাইডে বেজ হিসেবে কত নিয়ে নিছি? 2 নিয়ে নিছি। আচ্ছা তো 2 টু দি পাওয়ার ইনফিনিটি মানেও কি আসলে ইনফিনিটি আসবে না? 2 টু দি পাওয়ার ইনফিনিটি মানে কত আসবে? ইনফিনিটি আসবে। 2 টু দি পাওয়ার ইনফিনিটি তো আর অনির্ণেয় না, 1 টু দি পাওয়ার ইনফিনিটি ছিল অনির্ণেয়, 2 টু দি পাওয়ার ইনফিনিটি কি অনির্ণেয় হবে? 2 টু দি পাওয়ার ইনফিনিটি সংখ্যাটা তো বড়ই হইতেছে, তাই না? সংখ্যাটা বড়ই হইতেছে, তাহলে 2 টু দি পাওয়ার ইনফিনিটি মানেও কত হবে? ইনফিনিটি হবে। বোথ সাইড উল্টায় দেন, বোথ সাইড উল্টায় দেন। দেখেন তো বোথ সাইড উল্টায় দিলে 1/2 টু দি পাওয়ার x টেন্ডস টু 0 লেখা যায় কিনা?
আমরা কি শিখছিলাম 1/x মানে সরি 1/0 মানে শিখে আসছিলাম ইনফিনিটি, তাহলে 1/∞ মানে কত হবে 0। বোথ সাইড উল্টায় দিলাম, ঠিক আছে, বোথ সাইড কি করছি উল্টায় দিছি। এখন আসেন বোথ সাইডে যদি আমি b গুণ করে দেই তাহলে b ডিভাইডেড বাই 2x টেন্ডস টু 0 লেখা যাবে কিনা, যাবে। ওই কাজটাই আমরা করব। দেখেন x টেন্ডস টু ইনফিনিটি যেই কথা, b বাই 2x টেন্ডস টু 0 একই কথা কিনা, কথা কি ভাইয়া বুঝছি নাকি বুঝি নাই? কোনটা ভাইয়া? এই যে সাইন যেমনে ছিল অমনেই আছে। 2x টা ছিল কি আকারে, গুণ আকারে, ওটারে 1 আকারে ভাগ আকারে পাঠাইছিলাম। পাঠায় দেখলাম যে সাইনের পরে একটা b বাই 2x আছে, তাহলে আমার একটা b লাগবে, b নিচে আনলাম, উপরে একটা b গুণ করে ব্যালেন্স করলাম। আর লিমিটটাকে চেঞ্জ করতে হচ্ছে এই যে এই জায়গার থেকে, ঠিক আছে, লিমিটটাকে চেঞ্জ করতে হচ্ছে এই জায়গার থেকে। পরীক্ষায় যখন আসবে, পরীক্ষায় আসলে তখন আর আপনার এই রাফটুকু করে দেখানো লাগবে না, ঠিক আছে, এই রাফটুকু করে দেখানো লাগবে না, এই ক্যালকুলেশনটুকু আপনি মনে মনে করবেন। এখন আমি ক্লাসে করাই দিতেছি দেখে আপনাদের পুরাটা বলেন। আচ্ছা ভাই, আমি যদি x ইনফিনিটি, এখানে আমি ইয়াটা চেঞ্জ না করে ডাইরেক্ট টু দি পাওয়ার x এর মান বসাই দিলে আমার 0 আসবে। সূত্রে ফলাইতে হবে না, আর তো সূত্রে ফলাইতে হবে। এই টু দি পাওয়ার x কে এটা আপনি 1/x ওই যে আমার সূত্র কি ছিল, সাইনের পরে যা নিচে ওই জিনিস থাকা লাগবে না। এই যে b দিয়ে তো ব্যালেন্স করছে, আমার তো 2x টা অঙ্কের মধ্যে ছিলই, আমি সেটারে খালি এটা নিচে পাঠাইছি। আলটিমেটলি তো জিনিস সেমই আছে। এই 2x টা উপরেরটার সাথে গুণ আকারেই আছে না, জিনিসটা উল্টায় যাবে না। ভাগ আকারে থাকলে ধর আমি এরকম লিখলাম a/b, পুরাটারে ভাগ করতেছি c/d দিয়ে, ঠিক আছে। যদি এরকম ভাগ করি তাহলে a/b টা তো a/b এর মতো থাকবে, নিচেরটা কি উপরে যায় উল্টায় যায় না, তার মানে d/c হয়ে যাবে। ওই কাজটাই তো এখানে হইছে। এই 2x টা উল্টায় যায় কার সাথে গুণ হবে, উপরেরটার সাথে, উপরেরটার সাথে তো গুণ আকারেই ছিল, ঠিক আছে। এইবার বলেন, এইবার তাকান, এইটুকু জায়গা সূত্রে পড়ে কত হয়ে যায়, এইটুকু জায়গার চেহারা মনে আছে? সাইনের পরে যা আছে নিচেও ওই জিনিস আছে, ওই জিনিসের ভ্যালুই হচ্ছে টেন্ডস টু 0। তাহলে এইটুকুর ভ্যালু সূত্রে পড়ে কত হয়ে যাবে বলেন? 1। 1 এর সাথে যদি b গুণ হয় তাহলে ফাইনালি অ্যান্সার কত পাবো? b, ঠিক আছে। অঙ্কটা বেসিক্যালি এক লাইনের অঙ্ক, কিন্তু পোলাপান এই অঙ্কের চেহারা দেখেই ভয় পায়, ঝামেলাটা হচ্ছে এই জায়গায়, ঠিক আছে। পোলাপান এই অঙ্কের চেহারা দেখে ভয় পায়। অঙ্কটার পাশে একটু স্টার সাইন দিয়ে রাখেন, অঙ্কটার পাশে একটু স্টার সাইন দিয়ে রাখেন। এটা কিন্তু 5 স্টারের অঙ্ক, ঠিক আছে, চাইলে 10 স্টারও দিয়ে রাখতে পারেন, কারণ এটা পরীক্ষায় আসবে। এমসিকিউ সিকিউ দুইটার জন্য, এমসিকিউ সিকিউ, কলেজ পরীক্ষার জন্য সিকিউ তে ক নাম্বারে, অ্যাডমিশন পরীক্ষার জন্য এমসিকিউ তে, ঠিক আছে। পারবো না কি পারবো না? পারবো করতে। আচ্ছা, এইবারে আসেন, এইবারে আমরা চলে যাব হচ্ছে তার পরের টাইপে। পরের টাইপ হচ্ছে সিরিজ টাইপ। পরের টাইপের নাম লেখেন টাইপ 7। টাইপ 7 হচ্ছে সিরিজ টাইপ, ঠিক আছে। এই সিরিজগুলা বাসায় যায় প্রত্যেকটা সিরিজ 100 বার করে লিখবেন, প্রত্যেকটা সিরিজ 100 বার করে লিখবেন। এগুলারে ম্যাকলরিনের সিরিজ বলে, ঠিক আছে, এগুলারে বলে হচ্ছে ম্যাকলরিনের সিরিজ। ম্যাকলরিনের সিরিজ কোত্থেকে আসছে সেইটা আপনি শিখবেন হচ্ছে ভার্সিটিতে উঠা, ঠিক আছে। ম্যাকলরিনের সিরিজ কোত্থেকে আসছে সেটা আপনি শিখবেন ভার্সিটিতে উঠা। এটা আপাতত আমাদের আলোচ্য বিষয় না, বাট অঙ্ক করতে যায় আমাদের সিরিজগুলা লাগে দেখা আমরা সিরিজগুলো একটু মুখস্থ করে ফেলাবো, ঠিক আছে। অঙ্ক করতে যায় আমাদের সিরিজগুলা লাগে, এর জন্য সিরিজগুলো আমরা মুখস্থ করে ফেলাবো। এই 3টা সিরিজ 300 বার বাসায় যায় লিখবেন, নাইলে কিন্তু মুখস্থ হবে না, ঠিক আছে। 3টা সিরিজ 300 বার লিখবেন। এখন আপাতত একটু তুলে ফেলাম। e টু দি পাওয়ার x মানে কত? e টু দি পাওয়ার x মানে হচ্ছে 1 প্লাস, e টু দি পাওয়ার x মানে হচ্ছে 1 প্লাস x বাই 1 ফ্যাক্টোরিয়াল, x স্কয়ার বাই 2 ফ্যাক্টোরিয়াল, x কিউব বাই 3 ফ্যাক্টোরিয়াল, x টু দি পাওয়ার 4 বাই 4 ফ্যাক্টোরিয়াল। প্যাটার্ন দেখেন তো, প্যাটার্ন দেখা যাইতেছে কিনা? x এর পাওয়ার যখন 1 তখন নিচে আছে কত? 1 ফ্যাক্টোরিয়াল। x এর পাওয়ার যখন 2 তখন নিচে আছে কত? 2 ফ্যাক্টোরিয়াল। x এর পাওয়ার যখন 3 তখন আছে 3 ফ্যাক্টোরিয়াল, 4 থাকলে 4 ফ্যাক্টোরিয়াল, এরকম চলতে থাকবে, ঠিক আছে। বলেন 1 ফ্যাক্টোরিয়াল লেখাটা ম্যান্ডেটরি না, কারণ 1 ফ্যাক্টোরিয়ালের ভ্যালু 1, আবার 0 ফ্যাক্টোরিয়ালের ভ্যালুও কিন্তু 1। আপনাদের বিন্যাস সমাবেশ পড়ানোর সময় আমরা এই জিনিস
জিনিস পড়াবো, ঠিক আছে? কোনটা শর্ট সিলেবাসে নাই, এখন শর্ট সিলেবাস হবে কিনা সেটাও তো আমরা জানি না, ঠিক আছে? শর্ট সিলেবাস হবে কিনা সেটাও আমরা জানি না। সো যদি শর্ট সিলেবাস হয় তাহলে বিন্যাস সমাবেশ থাকবে না, যদি শর্ট সিলেবাস না হয় তাহলে বিন্যাস সমাবেশ থাকবে। এখন আমার মনে হওয়া দিয়ে তো আসলে কিছু যায় আসে না। 3টা সিরিজ লেখা হয়েছে, তাড়াতাড়ি লেখেন। লেখেন e টু দি পাওয়ার x গেল, e টু দি পাওয়ার x এর পরে আছে হচ্ছে a টু দি পাওয়ার x, a টু দি পাওয়ার x এর শুরুও কিন্তু দেখেন 1 দিয়ে, a টু দি পাওয়ার x এরও শুরু 1 দিয়ে। এরপরে আছে x ln a ডিভাইডেড বাই 1 ফ্যাক্টোরিয়াল, x ln a হোল স্কয়ার ডিভাইডেড বাই 2 ফ্যাক্টোরিয়াল, x ln a হোল কিউব ডিভাইডেড বাই 3 ফ্যাক্টোরিয়াল, x ln a হোল টু দি পাওয়ার 4 ডিভাইডেড বাই 4 ফ্যাক্টোরিয়াল, এরকম ভাবে চলতে থাকবে, ঠিক আছে? আর লাস্টে হচ্ছে ln 1 প্লাস x, এই সিরিজটার দিকে একটু তাকায়েন, এটা হচ্ছে ln 1 প্লাস x এর সিরিজ। এখানে আইসা একটু গ্যাঞ্জাম আছে, দেখেন আগের দুইটা সিরিজই শুরু হয়েছিল কত দিয়ে? 1 দিয়ে। এই সিরিজ কিন্তু 1 দিয়ে শুরু না, এই সিরিজের শুরু কি দিয়ে? x দিয়ে। এই সিরিজের শুরুই হচ্ছে x দিয়ে। এন্ড আরেকটা জিনিস একটু অবজার্ভ করার বিষয়, প্রথমটার চিহ্ন কিন্তু পজিটিভ, দ্বিতীয়টার চিহ্ন আবার নেগেটিভ, তারপরেরটা আবার পজিটিভ, তারপরেরটা আবার নেগেটিভ, তারপরে পজিটিভ, এরপরে নেগেটিভ, এরকম অল্টার করতে করতে চলতে থাকবে, প্লাস মাইনাস অল্টার করতে করতে চলতে থাকবে। আরেকটা জিনিস খেয়াল করেন যে এখানে কিন্তু নিচে ফ্যাক্টোরিয়াল নাই ভাইয়া, ঠিক আছে? এটা আপনাদের মনে হইতে পারে যে ভাই মনে হয় ভুলে ফ্যাক্টোরিয়াল চিহ্ন দেয় নাই, ঠিক আছে? এটা কিন্তু নিচে ফ্যাক্টোরিয়াল চিহ্ন নাই, নিচে ফ্যাক্টোরিয়াল চিহ্ন নাই। আগের দুইটা সিরিজে নিচে ফ্যাক্টোরিয়াল ছিল, এখানে কিন্তু নিচে ফ্যাক্টোরিয়াল নাই। 3টা সিরিজ মনে থাকবে। তাহলে এবার আসেন অঙ্ক করে ফেলাই। তোলা হয়েছে? তোলেন, তোলা হয়েছে, শেষ, ওকে। এবার আসেন এই টাইপের কিছু অঙ্ক আমরা একটু করি, যেমন এইগুলা ইঞ্জিনিয়ারিং এর জন্য, মানে এই টাইপটা পুরাটাই ইঞ্জিনিয়ারিং এর জন্য ইম্পর্টেন্ট। এই টাইপটার থেকে বোর্ড পরীক্ষায় অঙ্ক আসার পসিবিলিটি 0, বোর্ড পরীক্ষায় এই টাইপের থেকে অঙ্ক আসার পসিবিলিটি 0। তারপরেও এই টাইপটা একটু দেখা যান, মানে হুটহাট করে কখন কোন টাইপের থেকে অঙ্ক আইসা পড়ে এটা কিন্তু আসলে বলা যায় না। এরকম অনেক অঙ্ক দেখবেন যে আগে হয়তো অ্যাডমিশন পরীক্ষায় এসে গেছে, এখন হচ্ছে বোর্ড পরীক্ষায় আসতেছে। আবার এরকমও অনেক অঙ্ক আছে যেগুলো আগে বোর্ড পরীক্ষায় আসছে, এখন কিন্তু অ্যাডমিশন পরীক্ষায় আসতেছে, ঠিক আছে? সো সবগুলোই আমাদের একটু মনোযোগ দিয়ে করা লাগবে। আচ্ছা দেখেন তো ভাইয়া, অঙ্ক দেখে আপনি বুঝতেছেন কিনা যে এখানে হচ্ছে সিরিজ টাইপের মধ্যে পড়ে আছে। আপনারা 2টা সিরিজ আমরা শিখাইছিলাম কিনা? e টু দি পাওয়ার x এর সিরিজ শিখাইছিলাম। আসেন e টু দি পাওয়ার x এর সিরিজ বসাই, আপনারা একটু ছোট করে বসায়েন, আমার এখানে তো জায়গা আছে, আমি বড় করে বসাইলেও সমস্যা নাই। আপনারা একটু ছোট ছোট করে বসায়েন, কারণ এক লাইনে নাইলে শেষ করতে পারবেন না, ঠিক আছে? নাইলে এক লাইনে শেষ করতে পারবেন না। দেখেন e টু দি পাওয়ার x এর সিরিজ কি ছিল? e টু দি পাওয়ার x এর সিরিজ ছিল হচ্ছে 1 প্লাস x প্লাস x স্কয়ার বাই 2 ফ্যাক্টোরিয়াল প্লাস x কিউব বাই 3 ফ্যাক্টোরিয়াল প্লাস x টু দি পাওয়ার 4 বাই 4 ফ্যাক্টোরিয়াল প্লাস x টু দি পাওয়ার 5 বাই 5 ফ্যাক্টোরিয়াল। আমি একটা টার্ম বেশি দেখলাম, এটা কিন্তু ইনফাইনাইট পর্যন্ত চলতেছে। বলেন ভাইয়া, এ মানে হচ্ছে যে কোনো একটা কনস্ট্যান্ট নাম্বার, যেমন 2 টু দি পাওয়ার x হইতে পারে, 3 টু দি পাওয়ার x হইতে পারে, যে কোনো কিছু হইতে পারে, ঠিক আছে? 2 টু দি পাওয়ার x হইতে পারে, 3 টু দি পাওয়ার x হইতে পারে, এরকম যে কোনো কিছু হইতে পারে। ঠিক আছে? আচ্ছা 4টা লিখলেও হয়, 5টা লিখলেও হয়, লিখলেই হয়েছে, এটা নিয়ে কোনো প্যারা নেই, ঠিক আছে? হ্যাঁ 3টা লিখলে মানে আমরা এখানে একটু বেশি লিখতেছি যেন আমরা প্যাটার্নটা ধরতে পারি, এর জন্য আমরা একটু বেশি লিখতেছি, ঠিক আছে? এরপরে দেখেন তো ভাইয়া, প্লাস চিহ্নের পরে ই টু দি পাওয়ার মাইনাস এক্স আছে না? ই টু দি পাওয়ার মাইনাস এক্স এর কোন সিরিজ কি শিখাইছি? সিরিজ শিখাইছি কার? ই টু দি পাওয়ার এক্স এর, ই টু দি পাওয়ার এক্স এর। মাইনাস এক্স এর কোন সিরিজ যেহেতু শিখাই নাই, আপনি যেই কাজ করবেন, যত জায়গায় প্লাস এক্স আছে সব জায়গায় মাইনাস এক্স বসাই দেন। এই সিরিজের মধ্যেই যত জায়গায় এক্স আছে সব জায়গায় কি বসাই দিব? মাইনাস এক্স বসাই দিব। বসাইলে কি হয় দেখেন তো, 1টা তো 1 এর মতো থাকবে, এক্স এর জায়গায় বসবে হচ্ছে ভাইয়া মাইনাস এক্স, এক্স এর জায়গায় বসলো মাইনাস এক্স। একটু বোর্ডে দেখেন, এখানে যদি আমি এক্স এর জায়গায় মাইনাস এক্স বসাইও, উপরে কি আছে?
স্কয়ার না, উপরে স্কয়ার আছে, স্কয়ার করলে কি আর মাইনাসটা থাকবে? তাহলে কি হয়ে যাবে? প্লাস এক্স স্কয়ার বাই 2 ফ্যাক্টোরিয়াল। পরেরটা হয়ে যাবে মাইনাস এক্স কিউব বাই 3 ফ্যাক্টোরিয়াল। তারপরেরটা হয়ে যাবে প্লাস এক্স টু দি পাওয়ার 4 বাই 4 ফ্যাক্টোরিয়াল। তারপরেরটা আবার হবে মাইনাস এক্স টু দি পাওয়ার 5 বাই 5 ফ্যাক্টোরিয়াল। এরকম ডট 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 চলতে থাকবে, ঠিক আছে? আর লাস্টে কত আছে বলেন? লাস্টে আছে হচ্ছে একটা -2, লাস্টে আছে হচ্ছে একটা -2, আর নিচে তো একটা এক্স স্কয়ার আছেই। দেখেন এইটুকু করতে কারো কোনো আপত্তি আছে কিনা? এইটুকু করতে কারো কোনো আপত্তি আছে? আচ্ছা, এইবার একটু প্যাটার্নটা দেখেন তো ভাইয়া। উপরের একটা +1 আর +1 মিলায় কত বানাবে? +2 বানাবে না? +2 আর -2 ক্যান্সেল আউট হয় কিনা? হয়। তাহলে আমি একবারে এখান থেকে ক্যান্সেল আউট করলাম। দেখেন +1 +1 এই -2 এর সাথে ক্যান্সেল আউট হয়ে যাইতেছে। কথা ঠিক আছে? তারপরে দেখেন তো ঘটনা কি ঘটে। +x আর -x ক্যান্সেল আউট হয়, x কিউব বাই 3 ফ্যাক্টোরিয়াল, x কিউব বাই 3 ফ্যাক্টোরিয়াল ক্যান্সেল আউট হয়, x টু দি পাওয়ার 5, x টু দি পাওয়ার 5 ক্যান্সেল আউট হয়। প্যাটার্ন দেখে আপনি বুঝতেছেন কিনা, x এর মাথায় যতগুলাতে বিজোড় পাওয়ার ছিল সবগুলা পাওয়ার কিন্তু ক্যান্সেল আউট হয়ে যাবে। এই যে এখানে x টু দি পাওয়ার 1, x টু দি পাওয়ার 1 ক্যান্সেল আউট, x টু দি পাওয়ার 3, x টু দি পাওয়ার 3 ক্যান্সেল আউট, x টু দি পাওয়ার 5, x টু দি পাওয়ার 5 ক্যান্সেল আউট। বিজোড় পাওয়ার যতগুলো আছে সবগুলাই ক্যান্সেল আউট হয়ে যাইতেছে না? জোড় পাওয়ার কতগুলা করে থাকবে? 2টা করে থাকবে না? যেমন দেখেন x স্কয়ার বাই 2 ফ্যাক্টোরিয়াল আছে কয়টা? 2টা। x স্কয়ার বাই 2 ফ্যাক্টোরিয়াল আছে হচ্ছে 2টা। তাহলে দেখেন তো জিনিসটারে এমনে লেখা যায় কিনা? 2 ইনটু x স্কয়ার বাই 2 ফ্যাক্টোরিয়াল। জিনিসটারে এমনে লেখা যায় কিনা? 2 ইনটু x স্কয়ার বাই 2 ফ্যাক্টোরিয়াল প্লাস 2 ইনটু x টু দি পাওয়ার 4 বাই 4 ফ্যাক্টোরিয়াল প্লাস 2 ইনটু x টু দি পাওয়ার 6 বাই 6 ফ্যাক্টোরিয়াল প্লাস ডট 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 এরকম ভাবে চলতে থাকবে। আর নিচে একটা x স্কয়ার আছে। লিখতে পারবো? শিওর? ওকে। 2 কমন নিলেও হইতো, সমস্যা নাই। 2 আমরা কমন নিতেছি না, 2 কমন নিতেছি না, 2 এর মতো থাকলো। 2 নিয়ে প্যারা খাওয়ার কিছু নাই। দেখেন ঘটনা যেটা ঘটবে, উপর থেকে একটা এক্স স্কয়ার কমন যাবে, তাই না? দেখেন তো উপর থেকে একটা এক্স স্কয়ার কমন নেওয়া যায় কিনা? যদি আমি একটা এক্স স্কয়ার কমন নিয়ে নেই তাহলে আমার কাছে থাকবে 2 ইনটু 1 বাই 2 ফ্যাক্টোরিয়াল প্লাস 2 ইনটু এক্স স্কয়ার বাই 4 ফ্যাক্টোরিয়াল প্লাস 2 ইনটু এক্স টু দি পাওয়ার 4 বাই 6 ফ্যাক্টোরিয়াল প্লাস ডট ডট ডট, আর নিচে আছে একটা এক্স স্কয়ার। পারি, দরকার নাই তো। আমি ক্যালকুলেশনে হুদাই গ্যাঞ্জাম কেন করব? থাকুক যেমনে আছে থাকুক। এক্স স্কয়ার কমন নিয়ে নিছি, ঠিক আছে? এক্স স্কয়ার কমন নিয়ে নিছি যেন উপরের এক্স স্কয়ার আর নিচের এক্স স্কয়ার কাটে, ঠিক আছে? এক্স স্কয়ার কমন নিয়ে নিছি যেন উপরের এক্স স্কয়ার আর নিচের এক্স স্কয়ার কাটে। তাহলে দেখেন এক্স স্কয়ার আর এক্স স্কয়ার তো কাইটা চলে যাবে। আপনার কাছে কি থাকবে ভাইয়া? দেখেন তো লিমিট x টেন্ডস টু 0, আর এই জায়গাটুকু রয়ে যাবে কিনা দেখেন। আপনার কাছে থাকবে কিন্তু নিজের বলতে থাকবে হচ্ছে জাস্ট এইটুকু। দেখেন নিজের বলতে আছে জাস্ট এইটুকু। কথা ঠিক আছে? আচ্ছা, এইবার আমাকে একটা কথা বলেন, প্রথম টার্মে কোনো এক্স নাই? প্রথম টার্মে কি কোনো এক্স আছে? প্রথম টার্মে কোনো এক্স নাই। সেকেন্ড টার্মে যায় দেখেন তো এক্স এর পাওয়ার কত? সেকেন্ড টার্মে এক্স এর পাওয়ার হচ্ছে 2, তারপরের টার্মে এক্স এর পাওয়ার কত? 4। আমি এই কথা বলতে পারি কিনা, আমি যদি লিমিট বসাই দেই, লিমিট বসাই দিলে প্রথম টার্ম বাদে বাদ বাকি পুরাটুকুই 0 হয়ে যাবে কিনা? লিমিট বসাই দিলে প্রথম টার্মে তো 0 বানানোর মতো কেউ নাই, এক্স এর জায়গায় 0 বসাবো না? প্রথম টার্মে কি কোনো এক্স আছে? নাই। প্রথম টার্মে কোনো এক্স নাই, বাদ বাকি সব জায়গায় যদি আমি এক্স এর জায়গায় 0 বসাই, প্রত্যেকটা টার্ম কি হয়ে যাবে? 0। তো 0 যোগ করা যেই কথা, না করা একই কথা। তার মানে আমি বলতে পারি কিনা অ্যান্সার আসবে হচ্ছে 2 ইনটু 1 বাই 2 ফ্যাক্টোরিয়াল। এই যে প্রথম টার্মটুকু রয়ে যাবে না, এক্স এর জায়গায় যদি 0 বসাই দেই, পরের সবগুলা তো 0 হয়ে যাইতেছে, রয়ে যাইতেছে কতটুকু? প্রথম টার্মটুকু, ঠিক আছে? ওইটুকুই তো লিখছি।
ঠিক আছে, এবার বলেন 2 ফ্যাক্টোরিয়াল মানে কত? 2 ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে শুধুমাত্র 2, 2 ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে শুধুমাত্র 2, তাহলে 2 আর 2 ক্যান্সেল আউট হয়ে যাবে, আপনি অ্যানসার কত পাবেন বলেন? ঠিক আছে, এই অঙ্কটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট অঙ্ক, বোর্ড পরীক্ষায় যে কোনো মোমেন্টে চলে আসতে পারে। এতদিন পর্যন্ত কোনো জায়গায় বোর্ড পরীক্ষায় আসে নাই, কিন্তু এখন কিন্তু বোর্ড পরীক্ষায় যে কোনো জায়গায় চলে আসতে পারে। পারবো নাকি পারবো না? পারবো। আরো কয়েকটা এক্সাম্পল দেখি, তাইলে জিনিসটা ক্লিয়ার হবে। এক্সাম্পল দেখা ছাড়া আসলে এই জিনিসটা ক্লিয়ার হয় না। আরো কয়েকটা এক্সাম্পল একটু দেখি। আপনাদের এইটুকু কি তোলা হয়েছে? এইটুকু তোলা হয় না এখনো? আচ্ছা, তাহলে এবার আসেন পরেরটা, সেম অঙ্কই তুলে ফেলাইছি। আচ্ছা, পরেরটা হচ্ছে এইটা, পরেরটা হচ্ছে এটা, লিমিট x টেন্ডস টু 0 1 মাইনাস e টু দি পাওয়ার 2x, limit x tends to 0 1 minus e to the power 2x divided by ln 1 minus x। না না, এটার জন্য আপনাদের জন্য এই যে এতগুলো হোমওয়ার্ক ওয়েট করতেছে। আচ্ছা, এটা খুবই সহজ জিনিস, খালি হচ্ছে আমরা মানে বসাই দিব, সিরিজগুলা বসাই দিব। ঠিক আছে, জিনিসটা কঠিন না। না, জিএফ নাই, বাট এইটার জন্য আমরা একটা নতুন রুল শিখবো, ডিফারেন্সিয়েশন শিখার পরে তারপরে শিখবো। ঠিক আছে, আচ্ছা এদিক তাকান, দেখেন e টু দি পাওয়ার কত আছে? 2x। e টু দি পাওয়ার 2x এর কোন সিরিজ কি আপনাদের শেখানো হয়েছে? সিরিজ শেখানো হয়েছে কার? e টু দি পাওয়ার x এর। যত জায়গায় x ছিল তত জায়গায় আমি কি করব? খালি 2x বসাই দিব। যত জায়গায় x ছিল তত জায়গায় 2x বসাই দিব। তাহলে আসেন, লিমিট x টেন্ডস টু 0 কি আছে? 1 মাইনাস e টু দি পাওয়ার 2x, তাই তো? দেখেন বসাইতেছি, 1টা 1 এর মতো থাকলো, মাইনাস e টু দি পাওয়ার x এর সিরিজ ছিল হচ্ছে 1 প্লাস x প্লাস x স্কয়ার বাই 2 ফ্যাক্টোরিয়াল প্লাস x কিউব বাই 3 ফ্যাক্টোরিয়াল প্লাস x টু দি পাওয়ার 4 বাই 4 ফ্যাক্টোরিয়াল প্লাস ডট ডট ডট, এরকম ছিল না? ঠিক আছে, খেয়াল করেন, যত জায়গায় x ছিল তত জায়গায় আমি খালি 2x বসাইছি। x এর জায়গায় 2x বসছে, এখানে কি 2x এর হোল স্কয়ার বসবে। 2x এর হোল স্কয়ার মানে কত? 4x স্কয়ার। 2x এর হোল কিউব মানে কত? 8x কিউব। 2x এর হোল টু দি পাওয়ার 4 মানে কত? 16x টু দি পাওয়ার 4। কথা কি বুঝছি? আচ্ছা, এবারে আসেন, নিচে কত আছে ভাইয়া? নিচে কত আছে? ln 1 মাইনাস x। নিচে আছে হচ্ছে ln 1 মাইনাস x। ln 1 মাইনাস x এর সিরিজ তো আপনাদের শিখানো হয় নাই। দেখেন, সিরিজ শিখানো হয়েছিল কার? সিরিজ শিখানো হয়েছিল ln 1 প্লাস x এর। যত জায়গায় x আছে তত জায়গায় আমি খালি কি করব? মাইনাস x বসাই দিব। যত জায়গায় x আছে তত জায়গায় কি করব? খালি মাইনাস x বসাই দিব। তাহলে আসেন বসাই, সব মাইনাস হয়ে যাবে। মাইনাস এক্স, এক্স এর জায়গায় মাইনাস এক্স বসলো। ঠিক আছে, এরপরে দেখেন, এরপরে ঘটনা যেটা, এখানে যদি আমি এক্স এর জায়গায় মাইনাস এক্স বসাই তাহলে এক্স স্কোয়ার হয়ে যাইতেছে। সূত্রের একটা মাইনাস সামনে রয়ে গেছে না? সূত্রের একটা মাইনাস তো রয়ে গেছে, তাহলে মাইনাস এক্স স্কোয়ার বাই 2 থাকবে। নিচে থাকবে হচ্ছে মাইনাস এক্স স্কোয়ার বাই 2, তারপরেরটা হবে মাইনাস এক্স কিউব বাই 3, তারপরেরটা হবে মাইনাস x টু দি পাওয়ার 4 বাই 4 মাইনাস ডট ডট ডট, এরকম চলতে থাকবে। ঠিক আছে, এবার যেই কাজটা করবেন, দেখেন উপরের টার্মটা তো আমরা ব্র্যাকেট দিয়ে লিখছিলাম, উপর থেকে ব্র্যাকেটটা ওপেন করে দেওয়া যায় কিনা? উপরের টার্ম তো আমরা ব্র্যাকেট দিয়ে লিখছিলাম, তাই না? উপর থেকে ব্র্যাকেটটা ওপেন করে দেন। দেখেন ব্র্যাকেটটা ওপেন করে দিলে কি হবে? চিহ্নগুলা সব চেঞ্জ হয়ে যাবে। ব্র্যাকেট ওপেন করে দিলে সব চিহ্ন চেঞ্জ হয়ে যাবে। ব্র্যাকেট ওপেন করে দিলে সব চিহ্ন চেঞ্জ হয়ে যাইতেছে। উপরের ব্র্যাকেটটা ওপেন করে দিছি, জাস্ট উপরের জাস্ট ব্র্যাকেটটা ওপেন করে দিছি। ঠিক আছে, তাহলে ঘটনা যেটা ঘটবে, দেখেন উপরের +1 আর -1 তো ক্যান্সেল আউট হয়ে যায়, +1 আর -1 ক্যান্সেল আউট হয়ে গেল। যেটা হবে সেটা হচ্ছে, উপর থেকে আমি চাইলে একটা -x কমন নিতে পারবো কিনা। উপর থেকে চাইলে একটা -x কমন নেওয়া যাবে, নিচের থেকেও চাইলে একটা -x কমন নেওয়া যাবে, তাই তো? উপর
উপর থেকে একটা মাইনাস এক্স কমন নিয়ে নেন, উপর থেকে আপনি যদি একটা মাইনাস এক্স কমন নেন, একটা মাইনাস এক্স কমন নিলেন, উপর থেকে একটা মাইনাস এক্স কমন নিলে জিনিসটা দেখেন তো দেখতে এরকম হবে না ভাইয়া? দেখেন মাইনাস টু এক্স ছিল, প্লাস ওয়ান আর মাইনাস ওয়ান তো ক্যান্সেল আউট হয়ে গেছে, ছিল কত মাইনাস টু এক্স। এক্স যদি আপনি কমন নিয়ে নেন, মানে মাইনাস এক্স যদি কমন নিয়ে নেন, তাহলে এখানে কত থাকবে? প্লাস টু থাকবে না? তারপরের টার্মে কত থাকবে? তারপরের টার্মে থাকবে হচ্ছে প্লাস 4x বাই 2 ফ্যাক্টোরিয়াল, তারপরের টার্মে থাকবে 8x স্কয়ার ডিভাইডেড বাই 3 ফ্যাক্টোরিয়াল, তারপরের টার্মে থাকবে 16x কিউব ডিভাইডেড বাই 4 ফ্যাক্টোরিয়াল। কোনটা ভাইয়া? জি, সবগুলাই প্লাস, মিস্টেক হয়ে গেছে, সব প্লাস, কারণ যেহেতু আমি মাইনাস এক্স কমন নিয়ে নিছি, সবগুলাই কি হয়ে যাইতেছে? চিহ্ন চেঞ্জ হয়ে সবগুলাই আবার প্লাস হয়ে যাবে। ঠিক আছে, সিমিলারলি নিচের থেকেও একটা মাইনাস এক্স কমন নিয়ে নেন, নিচের থেকেও একটা মাইনাস এক্স কমন নিয়ে নেন। ওকে, নিচের থেকে যদি মাইনাস এক্স কমন নেন তাহলে দেখেন তো কি হয়। একটা মাইনাস এক্স কমন নিলে থাকবে হচ্ছে প্রথম টার্মে থাকবে হচ্ছে একটা 1, মাইনাস এক্স কমন নিয়ে নিতেছি, প্রথম টার্মে কি থাকবে বলেন? প্রথম টার্মে থাকবে হচ্ছে 1, পরের টার্মে থাকবে হচ্ছে একটা x বাই 2, তারপরের টার্মে থাকবে হচ্ছে একটা x স্কয়ার বাই 3, তারপরের টার্মে থাকবে হচ্ছে একটা x কিউব বাই 4, তারপরের গুলা ডট 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 দিয়ে চলতে থাকবে। কথা কি বুঝছি নাকি বুঝি নাই? তাহলে এবার বলেন মাইনাস এক্স আর প্লাস মাইনাস এক্স ক্যান্সেল আউট হয় কিনা? উপরের মাইনাস এক্স আর নিচের মাইনাস এক্স, এরা দুইজন ক্যান্সেল আউট হয়ে যাবে। এরা দুইজন যদি ক্যান্সেল আউট হয়ে যায়, এরা দুইজন ক্যান্সেল আউট হয়ে গেলে আপনার কাছে কি থাকতেছে? দেখেন উপরের মাইনাস এক্স নিচের মাইনাস এক্স ক্যান্সেল আউট হয়ে গেল, তাইলে তখন আপনার কাছে থাকবে হচ্ছে এই জিনিসপত্র। ঠিক আছে, তখন থাকবে হচ্ছে এই জিনিসপত্র। ওকে, এইবার একটা কাজ করেন, এইবার একটা কাজ করেন যে আপনি এক্স এর জায়গায় লিমিট বসায় দেন, এক্স এর জায়গায় লিমিট বসায় দেন। এক্স এর জায়গায় যদি আপনি 0 বসায় দেন, দেখেন তো ভাইয়া, উপরের এক্স এর জায়গায় 0 বসাইলে শুধুমাত্র প্রথম টার্মটা থাকবে, বাদ বাকি সব টার্ম 0। নিচের এক্স এর জায়গায় 0 বসাইলে শুধুমাত্র প্রথম টার্মটা থাকবে, বাদ বাকি সব টার্ম 0, তাই না? তার মানে লিমিট বসাই দিলে উপরে থাকবে হচ্ছে একটা 2, নিচে থাকবে একটা 1, তার মানে অ্যান্সার কত হবে? কথা কি বুঝছি? পারবো করতে? আচ্ছা, এবারে আসেন তাহলে আপনাদের জন্য হোমওয়ার্ক, এই কয়েকটা হচ্ছে হোমওয়ার্ক করবেন, এই কয়েকটা হোমওয়ার্ক করবেন, এই কয়েকটা একটু হোমওয়ার্ক করবেন।